মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ৫টি যানবাহনে ধাক্কা দিয়ে ডিভাইডার ভেঙে পাশের লেনে যাত্রীবাহী বাস, আহত অন্তত ১২। আমি দেখলাম ওদিক থেকে ২-৩টা গাড়িতে মারছে, অ্যাক্সিডেন্ট করছে। প্রায় ৪টা-৫টা গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে এই একটা গাড়িতে। ফেনীতে ধীর গতিতে নামছে ঢলের পানি। এখনও আশ্রয় কেন্দ্রে বেশিরভাগ মানুষ। শুকনো খাবার সংকটে দুর্ভোগ। আমার ছোট ৩জন বাচ্চা আছে। আমি আজকে ৪ দিন স্কুলে ছিলাম। মানুষের ভোগান্তি বাড়ছে বলতে এটা তো আপনি নিজে চোখে দেখতেছেন যে কি 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 পরিমাণ ভোগান্তি। গবাদি পশু আপনার অনেক ক্ষতি হয়েছে। যারা সংস্কার চাচ্ছে না তারাই নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। যশোরে এনসিপির পথসভায় নাহিদ। মাদক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ ১ লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হয়ে দাঁড়ায়। এসএসসিতে বরিশাল বোর্ডে ফল বিপর্যয়ের কারণ গণিত ও ইংরেজিতে দুর্বলতা। সঠিক মূল্যায়ন হয়েছে এবার, দাবি চেয়ারম্যানের। এবছরে যারা খাতা দেখেছে সেখান থেকেই বলা হয়েছে যে আপনারা শিক্ষার্থীর সংখ্যা নয় বরং শিক্ষার্থীর মানটা বের করেন। যারা পরিশ্রম করেছে তারাই এবার, আমি মনে করি তাদের সফলতাটাই ওইভাবে হয়েছে। পর্যালোচনা বিশ্লেষণ করে দেখছি গ্রাম অঞ্চলের যে কলেজগুলো না, স্কুলগুলো আছে ওইখানে একটু খারাপ করেছে। গোপালগঞ্জের সাদা শাপলায় ভরপুর বিল, প্রকৃতিতে নান্দনিকতা। বাজারে বিক্রি করে জীবিকা চলছে অনেকের। জ্যৈষ্ঠ মাসেতেই শাপলা তুলি, ভাদ্র মাস তোমার তুলি, এইগুলো তুলিয়া বিক্রি করে আমাদের সংসার চালাতে হয়। প্রতি নৌকায় ৭০০, ৮০০, ১০০০টা এরকম কামাই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫টি গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। পদ্মা সেতুর উত্তর থানার সামনে যাত্রীবাহী একটি বাস ব্রেক ফেল করার পর একে ধাক্কা দেয় বাকি যানবাহনে। ভয়াবহ এই দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। নাটক সিনেমার দৃশ্য নয়, নিয়ন্ত্রণহীন বাস এভাবেই অন্য গাড়িতে ধাক্কা দেয় এই দৃশ্য ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ে উত্তর থানার সামনে এই দুর্ঘটনা। বেলা 12:30টায় ফরিদপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ইমাদ পরিবহনের একটি বাস। পথে নিয়ন্ত্রণ হারায় যানটি। এরপর একে একে 3টি বাস ও 2টি গাড়িকে ধাক্কা দেয় বাসটি। এক পর্যায়ে ডিভাইডার ভেঙে চলে যায় পাশের রুটে। আমরা আবার বাইরে ডান দিকটা মোচতে ওটা দেখছি বামে দাঁড়ানো, তা আমরা ডান দিকটা মোচতে বাইরে দিয়েছি। ও কিমাত কি করলো, ওটার 5 লাখ মেরে পরে আমার 5 লাখ মেরে দিয়েছে। দুর্ঘটনায় আহত অন্তত 12 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে নেওয়া হয় থানায়। খানবাড়ির চৌরাস্তায় 5টি গাড়ির সংঘর্ষ হয়। এক গাড়ি অপর গাড়িকে পিছন থেকে মেরে দেয়। এতে 3টি বাস এবং 2টি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনার পর যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ফেনীতে বন্যার পানি নামছে ধীরে, কিন্তু এখনো ঘরে ফিরতে পারেনি আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ। যারাও ফিরেছেন তাদের ঘরবাড়ি বসবাসের অনুপযোগী। চারদিকে পানির কারণে মৃত মানুষের দাফন করার স্থান নেই, রান্নার উপায় নেই কোনো। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় মিলছে না শুকনো খাবারও। পরপর 2বারের বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়ার মানুষ এখনও দিশেহারা। আলামিন তালুকদারের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। পরশুরামের দক্ষিণ অনন্তপুরের প্রতিটি বাড়ি যেন দুর্গম বিচ্ছিন্ন দ্বীপ। বাসিন্দারা গেল 5 দিন ধরেই ছিলেন আশ্রয় কেন্দ্রে। শুক্রবার পানি কিছুটা নামতে থাকায় কেউ কেউ ফিরেছেন ঘরে। ফিরেই ক্ষয়ক্ষতি দেখে আর স্থির থাকতে পারেননি এ বাড়ির গৃহকর্তা মোহাম্মদ মোস্তফা।
50 মোস্তফার ঘরে থাকা গোটা বছরের ধান নষ্ট হয়েছে জলে। ঋণের টাকায় যে জমিতে চাষ করেছিলেন তাও শেষ। পরপর 2 বছর এমন বন্যায় নিঃস্ব হয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্বজনরা হারায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। কিস্তি টাকা উঠেছে, মনে করেন এগুলা দিয়ে চাষবাস করছে, এগুলা নষ্ট ধ্বংস হয়েছে। মানসিক টেনশনে মনে করেন এটা নিয়ে টেনশন করে ক্ষতি হয়েছে। মাস 3 আগে একবার টেস্ট করতে, এখন আবার বন্যা দেখে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, এটা সহ্য করতে পারেনি। কিন্তু চারদিকে জল থই থই পানি, মরদেহ দাফনের উপায়ও নেই যেন। ওনাদের যে পারিবারিক যে কবরস্থান ওইটা কিন্তু পানি উঠছে, তারপর আবার পাশে একটা শুকনো আছে, আধা শুকনা, ওনার অনুমতি নিয়ে, ওনার আবার আত্মীয় অনুমতি নিয়ে আমরা এখানে জানাজা দেবো, কবর করবো এখানে। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হয়নি, কিন্তু এখনো মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে আসা পানি ভাসিয়ে রেখেছে ফসলি ক্ষেত, ঘরবাড়ি। যেসব বাড়ি থেকে পানি নেমেছে সেখানেও থকথকে কাদা। 64 জন বাচ্চা আছে। আমি আজকে 4 দিন স্কুলে ছিলাম, দোতলার উপরে ছোট ছোট বাচ্চা, গরু আছে। 6 মাস থেকে 8 মাসের মধ্যে আবার আর একটা বন্যা, তাইলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন আমরা নিজেরাই ধারণা করতে পারেন। গরু ছাগল হাঁস মুরগ নিয়ে আমরা প্রাইমারি স্কুলে ছিলাম আজকে 5 দিন। এখন পানি নামার সাথে সাথে আমরা এখন বাড়িতে আইছি। ফেনীর পরশুরাম ফুলগাজী থেকে পানি নামতে শুরু করেছে, ফলে ছাগলনাইয়া, সোনাগাজী ও ফেনী সদরের তুলনামূলক নিম্নাঞ্চল কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত। ব্যাহত সদরের সাথে সড়ক যোগাযোগ, কয়েকটি স্থানে মূল সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। কেউ যে কিছু সরাবে, ঘর থেকে সরাবে, গরু সরাবে, ওইটাই মতো পাওয়া যায়নি। চুলাতে আগুন নাই, তাহলে এখন মনে করেন উভয় সাথে আগুন লাগবে, খালি মুড়ি খাইছি। ধান টানলে চাল টাইলে বেশি কষ্টে আছি, ধান রাখতে পারি নাই তো। কোনো রাজ্যে যদি ছাদের ঘর থাকতো তাহলে ছাদের উপরে উঠে রাখতাম। এই অবস্থা থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দীর্ঘদিনের দাবি আবারও তুলছেন দুর্গতরা। যেই পথ পাড়ি দিচ্ছে ইঞ্জিন চালিত নৌকায়, এটি কোনো নদী পথ নয়, বরং ফসলি ক্ষেত ছিল। কিন্তু কৃষকের সেই ফসলি জমি ভেসে গেছে বানের জলে, যেই বন্যার পানি এসেছে উজানের ঢল থেকে। গেল বছরের বন্যায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় 900 কোটি। এবার সেই ক্ষতি খানিকটা কম হলেও গতবারের ধকলি কাটাতে পারেনি যে কৃষক, সে আগামী দিনে কি করে ঘুরে দাঁড়াবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফেনীর বন্যার্তদের জন্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, পরশুরাম, ফেনী। দর্শক, আমরা আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্টটি দেখছিলাম। ফেনীর বন্যা পরিস্থিতির আরও খবর জানবো তার কাছ থেকে, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রবিন, বরাবরই আপনার কাছে বন্যা পরিস্থিতির খবর জানতে চাই, একটু জানাবেন না প্লাবিত এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, এবং বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা, ত্রাণ ঠিকমতো পাচ্ছে কিনা একটু জানতে চাই। প্লাবিত এলাকার পরিস্থিতি খানিকটা উন্নতির দিকে, অর্থাৎ পানি নামতে শুরু করেছে। যেখানটায় দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে পরশুরাম ফুলগাজী সংযোগ সড়ক থেকে সাতকুচিয়া এলাকায় প্রবেশের রাস্তাটি। সেখানে পানি ছিল কোমর অবধি, সেখানে এখন হাঁটুর নিচে, গোড়ালিও কাছাকাছি সেই জায়গাটায় পানি এসে থেমেছে। এবং এখনও কিন্তু এইসব এলাকায় মানুষজন পানিবন্দী অবস্থাতেই আছেন, এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের কেউ কেউ, অধিকাংশই এখন বলা চলে এই অঞ্চলে, অর্থাৎ এই পরশুরাম এলাকায় বা পরশুরাম উপজেলায় যারা বসবাস করেন, বন্যা কবলিত বা প্লাবন কবলিত, তারা ঘরে ফিরতে শুরু করেছেন, যদিও এখনও সেই ঘর বসবাসের অনুপযোগী। এবং যোগাযোগ বলতে যেই বাহনটি দেখছেন, একমাত্র এটি হচ্ছে যথার্থ, কিংবা একমাত্র এই বাহনের মধ্যেই ভরসা করতে হচ্ছে, কেননা এই গাড়িটি মোটামুটি সড়কে পানি থাকলেও সেটি চলাচল করতে পারে। এর বাইরে আর কোনো যানবাহন আসলে এইসব পথ দিয়ে চলাচল করতে পারছে না। ফলে আমরা যেমন দিনের শুরুতে ফেনী থেকে ছাগলনাইয়া হয়ে পরশুরাম এসেছিলাম, ঠিক তেমনি আমরা যেতে চেয়েছিলাম পরশুরাম থেকে ফুলগাজী হয়ে ফেনীর দিকে, কিন্তু সেটি সম্ভব হয়নি। অতএব আমাদেরকে অন্য বিকল্প পথ ধরে যেতে হচ্ছে, যার ফলে উদ্ধার কিংবা ত্রাণ সহায়তা কিংবা তদারকি সেই সব কার্যক্রম পরিচালনা করার জন্য যে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন সেটি কিন্তু বিঘ্ন হচ্ছে। পানি নামতে শুরু করছে পরশুরাম থেকে ফুলগাজী হয়ে, ফুলগাজী, সোনাগাজী, ছাগলনাইয়ার কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে এই নেমে যাওয়া পানির ফলে। তবে শঙ্কাটা কেটে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না, তার ফলে নতুন করে প্লাবনের যে শঙ্কা নিয়ে এই অঞ্চলের মানুষ ছিল সেখান থেকে খানিকটা মুক্তি মিলেছে। জি রবিন, এবং আশার খবর একটি যে বন্যার পানি নামতে শুরু করেছে। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। দুর্গত এসব অঞ্চলে সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ। অপরিকল্পিত মাছের ঘেরের বেড়িবাঁধ, পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা না থাকা আর প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন সচেতন মহল।
সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পশ্চিম পাড়া। ঘর থেকে বের হতেই বিপাকে বৃদ্ধা আনোয়ারা ও ফজিলা বেগম। ভেলায় চড়ে চলছে চলাফেরা। অতি বৃষ্টিতে ডুবে গেছে এলাকা। চরম ভোগান্তিতে বাসিন্দারা। হেঁটি সমান পানি, তো কোন জায়গায় দাঁড়াবো, কোন জায়গায় রান্না করবো, কোন জায়গায় কি করবো, হাত পা চুলকাচ্ছে। আরো ঘর বাড়িতে রান্দি খাওয়ার মতন নেই, এরকম অবস্থা আমাদের। ঘরের মধ্যে ঢুকে পড়েছে পানি, নিষ্কাশনের ব্যবস্থা নেই। পানি নিষ্কাশনে বাধা মাছের ঘেরের বেড়িবাঁধ, বলছেন স্থানীয়রা। এই কারণ শুধু একটাই, এর সমস্ত কারণ হচ্ছে 4টি ঘেরানোর কারণে। দীর্ঘ প্রশাসনের টাকা দিয়ে তারা অবৈধভাবে ঘের করে। বাইপাসে মাটি ফেলে পানির অপসারণের জন্য যে রাস্তাটা ছিল সেটা আপাতত টোটালি বন্ধ। শহরের রাজারবাগান এলাকা পানিবন্দী, সেখানকার বাসিন্দারাও। ভুক্তভোগীরা বলছেন দিন দিন বাড়ছে পানি, দুর্ভোগ সীমাহীন। আমাদের হাঁটা চলার বাজার ঘাটের অসুবিধে, পানি তো আরো বৃদ্ধি হচ্ছে বেশি আমাদের এখানে। অনেক উঁচু উঁচু ভেড়ি বাঁধছে, যার কারণে পানি আর নদীতে যায় না। আমি রয়েছি সাতক্ষীরা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। শুধু 3 নম্বর ওয়ার্ড নয়, 9টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডের চিত্র একই। মানুষের দুর্ভোগের শেষ নেই। পানিতে ভাসছে সদর উপজেলার খাদ্য গুদাম, অফিস চত্বরেও পানি। ব্যাহত হচ্ছে সরকারি কার্যক্রম। মিলাররা চাল দিচ্ছে, সেটা আনলোডের সমস্যা হচ্ছে। তারপরে খুলনা থেকে যে বিদেশি চাল আসছে, সেটাও আনলোডের সমস্যা হচ্ছে। গড়ে মিলে একটা খুব খারাপ সময় যাচ্ছে। পানিবন্দী মানুষদের রক্ষায় প্রশাসনের উদ্যোগ নেই। জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক কমিটির নেতারা। সাতক্ষীরা প্রশাসন জেগে ঘুম পড়েছে, যে কারণে আজকে সাতক্ষীরা পৌরবাসী এবং সাতক্ষীরা সদর উপজেলা হাজার হাজার মানুষ আজকে এই পানিবন্দী অবস্থায় পড়ে আছে। জলাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। পানি নিষ্কাশনে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে, বলছেন জেলা প্রশাসক। প্রত্যেক ইউনোকে আমরা নির্দেশনা দিয়েছি যে কোন কোন জায়গায় এরকম বৃষ্টির কারণে জলবায়ু সৃষ্টি হয়েছে এবং সেই জায়গা চিহ্নিত করে স্থানীয় জনগণ যারা আছেন বা অধিবাসী তাদের সাথে আলোচনা করে যে পানিটা কোন দিক দিয়ে বের করা সম্ভব সেই ওয়ে আউটটা তারা বের করে দিবে। 4 দিনে জেলায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাঠ জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এদিকে বৃষ্টিপাত কমে আসায় নোয়াখালীর 4 উপজেলায় জলাবদ্ধ এলাকা থেকে কমতে শুরু করেছে পানি। তবে এখনো পানিবন্দী প্রায় 42,000 পরিবার। এ বিষয়ে আরো জানবো সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজের কাছ থেকে। সবুজ, যেমনটি বলছিলাম পানি তো কমছে, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন একটু জানতে চাই। ছোঁয়া বৃষ্টি না হওয়ায় বা নোয়াখালীর যে জলাবদ্ধ পরিস্থিতি সেখান থেকে পানি নামতে শুরু করেছে, তবে পানি খুব ধীর গতিতে নামছে। আমি এখন যেখানে আছি এটি নোয়াখালী সদর উপজেলার একটি সড়ক, একটি প্রধান সড়কের পাশের একটি সড়ক। এখানে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে, তবে এখানে আরও বেশি পানি ছিল, পানি নামতে শুরু করেছে। তবে এখানকার মানুষ যেটি বলছে যে আসলে যেভাবে নামছে তাতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে এখানকার পানি নামতে। তবে জেলা শহরের যে প্রধান সড়কের পাশে যে সড়কগুলো রয়েছে সেখানে আসলে পানি নামতে শুরু করেছে। তবে যদি আর বৃষ্টি না হয় তাহলে 2-1 দিনের মধ্যে পানি নেমে যাবে অনেকাংশে। তবে এখানকার যে কৃষি জমিগুলো রয়েছে সেখানে এখন যে আউশ ধান রয়েছে বা আমনের বীজতলা বা সবজি ক্ষেত, সেগুলোতে গত 2-3 দিন যাবৎ পানি জমে থাকে, আসলে সেখানকার কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া নোয়াখালীর যে কবিরহাট উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলা যেখানে সবচেয়ে বেশি জলমগ্ন এলাকা এবং সেখানে 40টা আশ্রয় কেন্দ্রে প্রায় 1,500 মানুষ আশ্রয় নিয়েছে, সেখানকার মানুষ আসলে এখনও বাড়ি ফিরতে পারেনি। সেখানকার পানি খুব ধীর গতিতে নামছে। আপনি জানেন যে নোয়াখালী খালের উপরে যে বাঁধটি রয়েছে সেটি আসলে এখনও অপসারণ করা সম্ভব হয়নি, বা সেখান থেকে পানি আসলে নদীতে নামার যে ব্যবস্থা সেটি এখনও ঠিক হয়নি, বা সেজন্য আসলে খুব ধীর গতিতে পানি নামছে। ধন্যবাদ সবুজ আমাদেরকে সেই খবরাখবর জানানোর জন্য। যারা সংস্কার ছাড়া নির্বাচন করতে চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। যশোরে এনসিপির পথসভায় এই মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একটা রক্তাক্ত অভ্যুত্থানের গর্ভ থেকে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা 11তম দিন। যশোরে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময়ের পর কর্মসূচি শুরু করে দলটি। মাঠের বাইরে বসে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন ম্লান হয়ে যাবে। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে আপনার এই যে অর্জন আছে, এই অর্জনগুলো মলিন হয়ে যাবে। উনি আবার ইতিহাসের কাঠগড়ায় ওনাকে দাঁড়াইতে হবে। জুমার নামাজের পর পথযাত্রা বের করে জাতীয় নাগরিক পার্টি। পথসভায় দলের আহ্বায়ক বলেন, সংস্কার ছাড়া যারা নির্বাচন চায় তারাই ভোট বেছাতে চাইছে। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে দেওয়ার বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চায়। বিভিন্ন পথসভায় কথা বলেন দলটির শীর্ষ নেতারাও। বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে শাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে। 1971 সালে এই যশোরে এসে এলেন গিন্সবার্গ লিখে গিয়েছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড, কিন্তু জুলাই অন যশোর রোড লেখা বাকি আছে। যশোরের পর খুলনায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে রাজনৈতিক দল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। যশোর থেকে খুলনার পথে আছে এনসিপির পদযাত্রার গাড়িবহর। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এনসিপির নেতৃবৃন্দ কটা নাগাদ খুলনায় পৌঁছাবেন এবং সেখানে পৌঁছানোর পর কি কি কর্মসূচি রয়েছে একটু জানতে চাই আপনার মাধ্যমে। আমরা যেখানে রয়েছি সোয়া, এটি হচ্ছে নগরীর শিববাড়ি মোড় এবং এইখানেই প্রথম পথসভাটি হবে। আমরা যতটা জানতে পেরেছি যশোর থেকে নেতৃবৃন্দ খুলনার পথে রওনা হয়েছে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে এবং এটা জেনেছি আমরা 0 পয়েন্টে তারা গাড়ির বহর থেকে নেমে তারপরে পদযাত্রা করে এই স্থানটিতে আসবে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্থানীয় যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং তাদেরকে বরণ করে নিতে। আমরা এটাও জেনেছি বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ আসবে, অর্থাৎ নগরীর যে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেই সব পয়েন্টে স্থানীয় নেতাকর্মীরা দাঁড়িয়েছে তাদেরকে নেওয়ার জন্য, অর্থাৎ ঢাকার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা নানান জায়গা থেকে এই শহরে প্রবেশ করবে এবং এই জায়গায় সমবেত হবে। এরপর জানতে পেরেছি এইখানে সমাবেশটি শেষ করে খালিশপুরে পিপুলস মোড়, সেখানে আরও একটি সমাবেশ হবে এবং পিপুল মোড় থেকে পদযাত্রা করে নগরীর যে বাইপাস রোডটি রয়েছে সেই পর্যন্ত যাবে এবং নেতাকর্মীরা জানিয়েছে 20 থেকে 30 হাজার লোকের সমাগম হবে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং এখান থেকে তারা মনে করে যে একটি নির্দেশনা আসবে আগামীতে পথ চলার জন্য। সেই পথে যে নির্দেশনা দেবে সেইভাবে স্থানীয় নেতৃবৃন্দ চলবে। সোয়া। জি প্রবীর, এবং আপনার মাধ্যমে কর্মসূচির খবর আবারও জানবো। ধন্যবাদ আপনাকে। রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে চিহ্নিত না করায় হতাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরিবারেরও দাবি জড়িত কেউই যেন ছাড় না পায়, চান দ্রুত বিচার শেষ করার। একই দাবি জানিয়েছেন আবু সাইদের সহপাঠীরাও। 2024-এর 16 জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বুক পেতে মৃত্যুকে আলিঙ্গনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন মোড় এনেছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ। মৃত্যুর 11.5 মাসের মাথায় সাবেক ভিসি, প্রক্টর, পুলিশ কমিশনার, গুলি করা 2 পুলিশ সদস্য, ছাত্রলীগ নেতাসহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সাইদের সহপাঠী, বন্ধু ও সমন্বয়কদের দাবি বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগ সন্ত্রাসী ও তৎকালীন প্রশাসনের দায়িত্বশীলদেরও। ছাত্রলীগ থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা, প্রশাসনের যারা পুলিশি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের যেন অতি দ্রুত গ্রেপ্তারের করে সঠিক বিচার করা হয়, এটাই আমাদের চাওয়া থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা সেই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা, আমরা সকলের যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানাই। পরিবারের দাবি জড়িত কেউই যেন ছাড় না পায়, দ্রুত বিচার শেষ করারও তাগিদ তাদের। আবু সাইদ ভাইয়ের হত্যা মামলায় যেন কেউ পার না পায়, এটা আমাদের পরিবার থেকে দাবি। শুধু চার্জশিট হলেই হবে না, কিন্তু বিচারের কার্যক্রমও করতে হবে।
আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে চিহ্নিত না করায় কিছুটা হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এখানে পুলিশ প্রশাসন ছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা অবহেলা ছিল এবং যারা যেভাবে এখানে সংযুক্ত ছিল তাদের প্রত্যেকের যেন শাস্তি হয়। আমি বলবো সরকারই এটা সম্পূর্ণ দায়ী। আবু সাইদের হত্যা হচ্ছে এটা পুরোপুরি পুলিশের একটা হত্যাকাণ্ড। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবুর রহমানকে গুলি ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে নগরীর দক্ষিণ মহেশ্বর পাশা গ্রামে নিজ বাসার সামনেই খুন হন মাহবুবুর। দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসা থেকে বের হওয়ার সময় একটি মোটরসাইকেলে করে 3 দুর্বৃত্ত গুলি করে মাহবুবুরকে। পরে পায়ের রক কেটে পালিয়ে যান তারা। মরদেহ নেওয়া হয়েছে মেডিকেলের মর্গে। আর ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। গেল ফেব্রুয়ারিতে কুয়েটে সংঘর্ষের সময় রামদাহাতে মাহবুবুরের একটি ছবি ভাইরাল হয়, পরে যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়। তারা প্রথমে মোটরসাইকেল হেলমেট পরে এসে 2-3টে মোটরসাইকেল এসে তার প্রথম গায়ে একটি গুলি করে। পরবর্তীতে মাহবুব রান ভয়ে পালাবার চেষ্টা করলে তারা তাকে দৌড়ে চাপটে ধরে তাকে ফেলে দিয়ে উপর্য করে তার মুখে 5টি গুলি করে। মাধ্যমিকের ফলাফলে বিপর্যয় ঘটেছে বরিশাল শিক্ষা বোর্ডে। পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তিতে 9টি বোর্ডের মধ্যে অবস্থান তলানিতে। যদিও এটিকে বিপর্যয় হিসেবে দেখছে না বোর্ড কর্তৃপক্ষ। তাদের দাবি, এবার মেধা অনুযায়ী রেজাল্ট হয়েছে শিক্ষার্থীদের। বরিশাল শিক্ষা বোর্ড থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮২,৯৩১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ ৪৬,৭৫৮ জন। গড় পাশের হার ৫৬.৩৮%, যা এই বোর্ডে গেল 1 দশকের মধ্যে সবচেয়ে কম। এতে সবগুলো বোর্ডের মধ্যে তলানিতে নেমেছে বরিশাল। আগে যেরকম হলে একটু সুযোগ সুবিধা পাইতো, আর খাতা দেখার এটাও ছিল একটু আলাদা। এবছরে যারা খাতা দেখেছে সেখান থেকেই বলা হয়েছে যে আপনারা শিক্ষার্থীর সংখ্যা নয়, বরং শিক্ষার্থীর মানটা বের করেন। যারা পরিশ্রম করেছে তারাই এবার, আমি মনে করি তাদের সফলতাটাই ওইভাবে হয়েছে। কমেছে জিপিএ 5-এর সংখ্যাও, পেয়েছে ৩,১১৪ জন, যেখানে গত বছর ৬,১৪৫ জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল। শিক্ষকদের দাবি, রাজনৈতিক অস্থিরতা সাথে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ কোনো নির্দেশনা না থাকার প্রভাব পড়েছে ফলাফলে। বিগত দিনে আমাদের শিক্ষকদের ভিতরে বা বোর্ড থেকে অনেক নির্দেশনা ছিল যাতে ছাত্রদের প্রতি একটা সহানুভূতিশীল আচরণ করার জন্য। এবছর আমরা দেখছি যে বোর্ড থেকে ওইরকম কোনো নির্দেশনা দেওয়া ছিল না। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ফলাফল পেয়েছি। সারা দেশের ফলাফল একইভাবে যদি পিছিয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে বিগত সময়ের ফলাফল কিছুটা ফ্রি ছিল। যদিও বোর্ড চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। তিনি জানালেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা ছিল শিক্ষার মানের প্রকৃত চিত্র তুলে আনার। উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে সেইভাবে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের বোর্ডের চেয়ারম্যানদের সাথে একাধিকবার বৈঠক করেছে। তারা একমুক্ত চাইছে প্রকৃত শিক্ষা আমরা কোন অবস্থা আছি সেটা দেখার জন্য। বোর্ড চেয়ারম্যান জানালেন, শহরের চেয়ে গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফলে বিপর্যয় ঘটেছে। ইংরেজি ও গণিত বিষয়ে খারাপ করেছে শিক্ষার্থীরা, ফলে পাশের হারে নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রাম অঞ্চলে দেখা যায় আমার বেশিরভাগ বা 2টা সাবজেক্ট একটু বেশি খারাপ হয়েছে, ইংরেজি এবং গণিত। এবং দেখা যায় পর্যালোচনা বিশ্লেষণ করে দেখছে গ্রাম অঞ্চলের যে কলেজগুলো না স্কুলগুলো আছে ওইখানে একটু খারাপ করেছে। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া 16টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। শেরপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 10 জনকে পোষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ময়মনসিংহ বিজিবি 39 ব্যাটালিয়নের অধিনায়ক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে নালিতাবাড়ির পানিহতার সীমান্তে পোষণ করা 10 জনকে আটক করে রামচন্দ্রগোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের পরিচয় শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ সীমান্তে ভারত থেকে আনা পোষা বিড়াল কুকুরের বিপুল খাদ্যদ্রব্য সহ নানা সামগ্রী জব্দ করেছে যৌথ বাহিনী। এটি কাভার্ড ভ্যানে অবৈধভাবে আনা হচ্ছে ভারতীয় পণ্য। এমন তথ্যের ভিত্তিতে ভোরে সদর উপজেলায় অভিযান চালায় বিজিবি। তবে কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। পরে যৌথ বাহিনীর সহায়তায় জগন্নাথপুর থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তবে ধরা যায়নি চালককে। উদ্ধার করা হয় 1,60,00,000 টাকার পোষা কুকুর বিড়ালের খাদ্যদ্রব্য, পোশাক, কসমেটিক্স, ওষুধ সহ নানা সামগ্রী। সবকিছু জিনিসই এর ভিতরে ছিল। বেসিক্যালি সবকিছুই বিদেশি পোষ্য কুকুর এবং বিড়ালের জিনিসপত্র। আমাদের কৌশলগত পরিবর্তনের মাধ্যমে আমরা এই দ্রব্য সামগ্রী ধরতে সমর্থ হচ্ছি। গোপালগঞ্জের বিল আর নিম্নাঞ্চল ছেয়ে গেছে সাদা শাপলায়। এই মৌসুমে প্রান্তিক কৃষকরা এখান থেকে মাছ শিকার আর শাপলা তুলেই জীবিকা চালান। স্থানীয় বাজার সহ আশপাশের জেলায় এখান থেকে যাচ্ছে শাপলা। সবজির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে হাজারো কৃষক, শ্রমিক, দিনমজুরের। অসীম খোলা জলে ফুটন্ত সাদা শাপলা, শ্বেত শুভ্র ফুলের কোমলতা প্রকৃতিতে লিখে যাচ্ছে নিঃশব্দ কাব্য। গোপালগঞ্জ জুড়ে সিঙ্গা, চান্দা, মোল্লার বিল সহ অসংখ্য বিল আর নিম্নাঞ্চল। রবি মৌসুমের শেষে বোরো ধান কাটার পর তলিয়ে যায় বিল এলাকাগুলো। পানি বাড়ার সাথে বড় হতে থাকে শাপলা। বছরের 6 থেকে 7 মাস পানি থাকে এসব জমিতে। এই সময়টাতে অন্য কোনো কাজও থাকে না কৃষক শ্রমিকদের। তাই নিমগ্ন শাপলা তুলে আর মাছ ধরেই সংসার চালান প্রান্তিক কৃষকরা। মৌসুমের শুরুতে এক একজনের দৈনিক আয় হয় 500 থেকে 1000 টাকা পর্যন্ত। জল এসে তোলায় যায়, তখন শাপলা হয়, আমাকে সেইগুলো তুলিয়া বিক্রি করে আমাদের সংসার চালাতে হয়। আমরা জ্যৈষ্ঠ মাসেতেই শাপলা তুলি, ভাদ্র মাস তোমার তুলি। ওই পাশে বলে চান্দার বিল, হ্যাঁ, তার ওই পাশে উজানির বিল, হ্যাঁ, ওই ধারে খাটিগড়ের বিল, এই ধারে আছে সীতারামপুরের বিল। এখান দিয়ে শুধু এইরকম সাপ্লাই পাওয়া যাবে। প্রতি নৌকায় 700, 800, 1000টা এরকম কামাই। ধান কাটার পরে কোনো কর্মই নাই, আমরা একদম বসা। যে জায়গাটা আমরা 500টা 700 টাকা সব বেচতাম, সেই সোয়ানে 200, 300 টাকা বেশি বসি আমরা থাকি না। এর উপরই আমাদের পরিবারে হাট খরচা, ছেলেমেয়ের স্কুলের খরচ হয়েই যায়। 5 উপজেলার প্রায় 41,000 হেক্টর জমি নিয়ে বিস্তৃত শাপলা বিল। তুলে নেওয়া শাপলা বিক্রি হয় বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর সহ আশপাশের জেলায়। ডাঙ্গার থেকে তুলে সিঙ্গে আছে, তারপরে যে গাইনদেশ্বরে টেলিভিটি আছে, তারপরে মানে বিভিন্ন জায়গায় উঠে এই জায়গাটা স্কুল মাঠে, এই মন্দিরের সামনে আমরা এই জায়গা পাইকারি বিক্রি হয়, অথচ আমরা এই জায়গায় আইনে বিক্রি করি। আমরা এখান থেকে কিনে বিভিন্ন জায়গা রপ্তানি করি। 13 কথা দিই, কাইলিয়ে দিই, জোগাই নিয়ে দিই, বট দিয়ে দিই। এই গোপালগঞ্জের নামাতি শুরু করিয়া কাইলিয়ে দিয়ে শেষ করি। আমরা বাগেরহাট, খুলনা, ঢাকায় বরিশাল চালাই। তাকে কিছু পয়সা করে দিলে তারা কিছু বাঁচে, আর আমরা করি। ভিটামিন আর মিনারেলে সমৃদ্ধ এই সবজি শাপলার ব্যবসা থেকে বছরে আয় হয় 1/2 কোটি টাকার বেশি। কৃষকের কাছে যেমন আয়ের একটা উৎস, পাশাপাশি সবজির চাহিদা পূরণ করার জন্য, পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখে। এই কয়েক মাসে এই শাপলা থেকে 50 লক্ষের অধিক টাকা কৃষকে আয় করে। সস্তার এই সবজি স্বাদে অতুলনীয়, তাই বাজারে চাহিদার কমতি নেই জলের রানীর। এর সাথে জড়িত অন্তত 35,000 কৃষক, শ্রমিক, দিনমজুর। সাবরিনা লিজা, যমুনা নিউজ।